হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি প্রত্যেকটা মডিউলের এক একটা টপিক তোমাদের সাথে ভিডিও শেয়ার করব থ্রু ক্লাস। যেই ক্লাসের মধ্যে প্রত্যেকটা টপিক খুব ডিটেলসে থাকবে এবং সেই টপিক রিলেটেড ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনসে কোশ্চেন থাকবে, যেটা তোমরা বোথ ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন স্টুডেন্টস দুজনেই অ্যাভেল করতে পারো। তো আজকের ক্লাসে যারা আমরা এখন দেখছো স্টুডেন্টসরা, তাদেরকে বলি যে মডিউল যে 6 রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন, তার আন্ডারে যে এয়ার পলিউশন, সেই টপিকটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। কোন কোন টপিকটা এয়ার পলিউশনসের মধ্যে আমাদেরকে পড়তে হবে এবং কোন কোন টপিক রিলেটেড কোশ্চেন অ্যান্সার বেশি আসতে পারে আগামী সেপ্টেম্বর মাসের এক্সামে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আচ্ছা, দেখো তোমাদেরকে আমি প্রথমেই বলে দিচ্ছি যে যেহেতু এখন সময় আর বেশি নেই, অনেকটাই কম। সেপ্টেম্বর মাস অলরেডি আর 2-3 মাস মাঝখানে রয়েছে, বেশি দিন যেহেতু নেই আমাদের কাছে এক্সাম। তো আমাদেরকে ভীষণ সাজেস্টিভ ওয়েতে পড়তে হবে। প্রথমেই যে মডিউলগুলো আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট এবং যে মডিউলগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, সেই মডিউলগুলোকে আগে আমরা কভার করব। তো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এয়ার পলিউশন। তো এয়ার পলিউশনের মধ্যেও যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং ভীষণ সাজেস্টিভ ওয়েতে পড়বো, যাতে পুরো সিলেবাসটাও কভার করতে পারি এবং তার সাথে সাথে সেই টপিক রিলেটেড কি ধরনের কোশ্চেন অ্যান্সার আসতে পারে সেগুলোই তোমাদেরকে আমি একদম সাজেস্টিভ ওয়েতে ক্লাসটা রেডি করেছি। তোমরা একটু ক্লাসটা শোনো খুব মন দিয়ে, খুব ভালো করে যদি শোনো তাহলেই বুঝতে পারবে কোন কোন টপিকগুলো কি কি ভাবে আমি রেডি করেছি এবং সেখান থেকে কি কি রকম ভাবে কোশ্চেন অ্যান্সার আসতে পারে। যেমন দেখো, এয়ার পলিউশন বলতে আমরা কি বুঝি সেটা আমরা প্রত্যেকেই জানি, তো সেখানে আমি টপিকটা ডিসকাস করে আর সময় নষ্ট করছি না। প্রথমেই চলে আসছি এয়ার পলিউশনের সোর্সেস নিয়ে। দেখো, সাধারণত আমাদের পরিবেশে দু ধরনের সোর্স থাকে। একটা হচ্ছে ন্যাচারাল সোর্স, যেটা প্রাকৃতিক ভাবে এয়ার পলিউশন তৈরি হয় বা বায়ু দূষণ হয়। নাম্বার টু হচ্ছে অ্যান্থ্রোপোজেনিক বা ম্যানমেড সোর্সেস। ন্যাচারাল সোর্সের মধ্যে প্রথমেই হচ্ছে ভলক্যানিক ইরাপশন, যেটা আমাদের আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় এবং সেখান থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাস রিলিজ হয়। ওয়াইল্ড ফায়ার, যেখানে আমাদের আগুন লেগে যায়, সেখান থেকে এয়ার পলিউশন হচ্ছে। উইন্ড ব্লোন ডাস্ট, যখন বাতাস মানে সাইক্লোন এই জাতীয় যখন ডিজাস্টার গুলো হয়ে থাকে, সেখান থেকে যখন প্রচুর বাতাস এবং বাতাসের সাথে ধুলো, ধুলি ঝড় যেটাকে আমরা বলছি, সেখানে হয়, তখন আমাদের এয়ার পলিউশন হয়ে থাকে। ন্যাচারাল ডিকম্পোজিশন যখন হচ্ছে, সি স্প্রে, দিজ আর দ্য অল অ্যাবাউট দ্য ন্যাচারাল সোর্সেস। অ্যান্ড সেকেন্ড হচ্ছে অ্যান্থ্রোপোজেনিক অর ম্যানমেড সোর্সেস, মানে মানুষের দ্বারা সৃষ্ট যে সমস্ত কারণের জন্য এয়ার পলিউশন হয়ে থাকে। সোর্স গুলো কি কি? ট্রান্সপোর্টেশন, আমরা গাড়ি চালাচ্ছি, আমরা মোটর স্কুটি, মোটরসাইকেল, স্কুটি, বাইক, তারপরে হচ্ছে ফোর হুইলার, এই সমস্ত ধরনের গাড়ি থেকে, ট্রান্সপোর্ট থেকে এয়ার পলিউশন হচ্ছে। ইন্ডাস্ট্রির চিমনি থেকে এয়ার পলিউশন হচ্ছে। বাড়ির যে উনুন করছে, উনুন থেকে যেগুলো আমরা কুকিং করছি, সেখান থেকে কোল কম্বাসন করছি, সেখান থেকে এয়ার পলিউশন হচ্ছে। এগ্রিকালচারাল ফিল্ড থেকে মিথেন গ্যাস রিলিজ হয়। These are the also responsible for the air pollution. Waste disposal, construction and demolitions, যে বিল্ডিং কনস্ট্রাকশন, ব্রিজ কনস্ট্রাকশন, সেখান থেকেও এয়ার পলিউশন হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে ডাস্ট এবং পার্টিকেলস রিলিজ হতে থাকে। ওকে, নাম্বার টু যে টপিকটা আছে দ্যাট ইজ পলিউটেন্ট। সেখান থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে। সোর্স থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? যে কোনো একটা টপিক তুলে দিতে পারে, এটা বলতে পারে যে এটা এয়ার পলিউশনের ন্যাচারাল সোর্স না ম্যানমেড সোর্স। তাহলে তোমাকে ভালো করে মনে রাখতে হবে যে দিজ আর দ্য obviously, sorry, these are the man-made source or anthropogenic source, and these are the natural source. এই সোর্সের নামগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো ন্যাচারাল সোর্স আর অ্যানথ্রোপোজেনিক বা ম্যানমেড সোর্সের মধ্যে কোনগুলো। নাম্বার টু হচ্ছে পলিউট্যান্টস। তো আমরা জানি যে বাতাসের মধ্যে দুই ধরনের পলিউট্যান্টস থাকে। একটা হচ্ছে প্রাইমারি পলিউট্যান্টস, যেটা কিনা বাতাসের মধ্যে বিভিন্ন পার্টিকেলসের অ্যাটাচমেন্ট বা অ্যাড করে হয়। আর দুটো যখন প্রাইমারি পলিউট্যান্টস একসাথে অ্যাড হয়ে যায় তখন সেটা হচ্ছে সেকেন্ডারি পলিউট্যান্টস। তো প্রাইমারি পলিউট্যান্টস এর এক্সাম্পল কি কি? কার্বন মনোক্সাইড, SO2, NO2, নক্স, PM মানে পার্টিকুলেট ম্যাটার, লেড, বক্স, আরো প্রচুর আছে। ওকে, এখানে আমরা একটা ইটিসি লিখি দিই, ইটিসি। ওকে, প্রচুর আছে। আর সেকেন্ডারি পলিউটেন্টস এর মধ্যে রয়েছে ওজোন, প্যান, ফটোকেমিক্যাল স্মোক, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, ইথাইল মার্কেপটেন, অ্যালডিহাইড কিটোনস। দেখো, প্রাইমারি পলিউটেন্টস প্রচুর আছে, কিন্তু যদি আমরা সেকেন্ডারি পলিউটেন্টস এর এই যে পলিউটেন্টস এর নামগুলো মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা প্রাইমারি পলিউটেন্টস থেকে সেগুলোকে সেপারেট করতে পারবো। বোঝা গিয়েছে? তাহলে এই নামগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। এরপর এই দুটো টপিক থেকে কি ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে দেখে নিই।
which of the following is a primary pollutant? নিচে এই যে চারটে অপশনস তোমাদেরকে দেওয়া রয়েছে, যেটা দেখো ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনে তোমরা কোশ্চেন পেয়ে যাচ্ছ। নিচের মধ্যে কোনটি বায়ু প্রধান, মানে প্রাইমারি মানে হচ্ছে প্রধান বায়ু দূষণকারী, আর যদি বলি সেকেন্ডারি সেটা হচ্ছে গৌণ বায়ু দূষণকারী। কোশ্চেন তোমাদের ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনই হবে। আমি তোমাদেরকে সেই নোটসও প্রোভাইড করে দিচ্ছি, তোমরা যে কোনো একটা ভার্সন ফলো করতে পারো। দেখো ওজোন, এটা খুব ভালো করে জানি সেকেন্ডারি পলিউটেন্ট। স্মোক বা ধোঁয়াশা, সেটাও হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্টস। কণা পদার্থ, পার্টিকুলেট ম্যাটার কি, এই যে এখানে লেখা আছে পার্টিকুলেট ম্যাটার, এটা হচ্ছে আমাদের অবশ্যই পার্টিকুলেট, পিএম মানেই কিন্তু পার্টিকুলেট ম্যাটার, আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে অবশ্যই কিন্তু সেটা পার্টিকুলেট ম্যাটার হচ্ছে প্রাইমারি পলিউটেন্টস। তাহলে কোনটি বায়ু দূষণকারী পদার্থ? প্রাইমারি পলিউটেন্টস বা কণা পদার্থ। ওকে, নেক্সট আমাদের চলে আসছে যে এরকম সেকেন্ডারি পলিউটেন্টেরও এক্সাম্পল একটা দেওয়া আছে। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে যে প্রাইমারি এবং সেকেন্ডারি এয়ার পলিউটেন্টস এর এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। প্রাইমারিটা মনে রাখা সম্ভব নয়, সুতরাং সেকেন্ডারিটা মনে রাখ, তাহলে সেটা প্রাইমারিটা কোনটা নয় সেটা বুঝতে পারবে। নেক্সট দেখো একটা কোশ্চেন আমি নিচ্ছি এখান থেকে, যে সালফার ডাইঅক্সাইড ইজ প্রডিউসড বাই, সালফার ডাইঅক্সাইড যেটা কিনা SO2, এটা আমরা কোন জায়গা থেকে মানে পেয়ে থাকি, যার জন্য এয়ার পলিউশন হয়ে থাকে। তো এখানে অপশনস রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, কোল পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, আর হচ্ছে সমস্ত কটা। তো সঠিক উত্তরটা হলো কোল পাওয়ার প্ল্যান্টস বা কয়লা বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে SO2 নির্গত হয়ে থাকে। আরেকটা কোশ্চেন আমরা নিয়ে নিচ্ছি, which of the following is not a primary pollutant? এই জাতীয় কিন্তু অপশনস তোমাদের কোশ্চেন থাকতে পারে। ওকে, তাহলে এগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে। নেক্সট আমরা চলে আসছি স্মোক। দেখো স্মোক আমরা দুই ধরনের দেখতে পাই, স্মোক হচ্ছে স্মোক এবং ফগ, এই দুটোর কম্বিনেশন। তার মধ্যে প্রথমে হচ্ছে একটা হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক, আর একটা হচ্ছে সালফারাস স্মোক। ফটোকেমিক্যাল স্মোককে আমরা লস এঞ্জেলেস স্মোকও বলে থাকি, সালফারাস স্মোককে আমাদেরকে লন্ডন অথবা ইন্ডাস্ট্রিয়াল স্মোক বলা হয়ে থাকে। কিভাবে ফর্মেশন হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক? যখন সানলাইটের উপস্থিতিতে সানলাইট এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং বক্স এই দুটোর রিয়াকশনস হয়ে থাকে, তখন ফটোকেমিক্যাল স্মোক তৈরি হয়। আর যখন আমাদের ফসিল ফুয়েল বার্নিং করি, যার মধ্যে সালফার রয়েছে, সালফার কন্টেনিং ফসিল ফুয়েল যেমন স্পেশালি কোল যখন বার্ন হয়ে থাকে, তখন আমাদের সালফার স্মোক বা ইন্ডাস্ট্রিয়াল স্মোক বা লন্ডন স্মোক ফর্মেশন হয়ে থাকে। ফটোকেমিক্যাল স্মোকের প্রাইমারি সোর্স কি? ভেহিকল এমিশন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি। সালফারাস স্মোকের প্রাইমারি সোর্স কি? ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টস। ওকে, ফটোকেমিক্যাল স্মোকের কি কম্পোনেন্টস কি কি? ওজোন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, প্যান এবং আদার যে ফটোকেমিক্যাল রিয়াকশন প্রোডাক্টস গুলো রয়েছে। আর সালফার স্মোকে অবভিয়াসলি তার মধ্যে সালফার ডাইঅক্সাইড থাকতে হবে, পিএম বা পার্টিকুলেট ম্যাটার, এবং সামটাইমস ফগ থাকবে। ফটোকেমিক্যাল স্মোক যখন আমাদের বাতাসের মধ্যে তৈরি হয়, তখন কি কালার হয়? ব্রাউনিশ হেজ। আর সালফারাস স্মোক যখন হচ্ছে গ্রেইশ। ওকে, হেলথ ইম্প্যাক্ট কি কি? ফটোকেমিক্যাল স্মোকের ফলে আমাদের চোখ এবং রেসপিরেটরি ইরিটেশনস হয়, প্ল্যান্টস মেটেরিয়ালস ড্যামেজ হয়। আর এখানে সালফারাস স্মোক, লন্ডন স্মোক বা ইন্ডাস্ট্রিয়াল স্মোকের জন্য রেসপিরেটরি প্রবলেমস, পার্টিকুলারলি ব্রঙ্কাইটিস, আসমা। এখান থেকে কি ধরনের তোমাদের কোশ্চেন গুলো রয়েছে, সেটা হচ্ছে যে ফটোকেমিক্যাল স্মোক এর আরেকটা নাম কি? লস এঞ্জেলস স্মোক। লন্ডন স্মোক বা ইন্ডাস্ট্রিয়াল স্মোক কাকে বলা হয়ে থাকে? চারটে অপশন থাকলো, তো তোমাকে অবশ্যই জানতে হবে যে সালফারাস স্মোক। ওকে, ফটোকেমিক্যাল স্মোকের কালার কি? ব্রাউন। সালফারাস স্মোকের কালার কি? গ্রে। ওকে, এগুলো মনে রাখতে হবে। ফটোকেমিক্যাল স্মোক কিসের রিয়াকশনে ফর্মেশন করে থাকে বা কখন ফর্মেশন করে থাকে, তার কি কম্পোনেন্টস কি কি, তার প্রাইমারি সোর্স কি কি, এইভাবে কিন্তু কোশ্চেন অ্যান্সার গুলো আসতে পারে। তোমাকে প্রত্যেকটা কিন্তু পয়েন্টস আমি এইভাবেই লিখে দিয়েছি যাতে মনে রাখতে পারো। একটা কোশ্চেন আমি এখান থেকে নিয়ে নেবো, দ্য প্রসেস অফ photochemical smoke formations involves the reaction of, আলোক রাসায়নিক ধোঁয়াশা গঠনের প্রক্রিয়ায় নিম্নলিখিত বিক্রিয়া কোনটি জড়িত? কোনটা কি বলেছে? ফটোকেমিক্যাল স্মোক। তাহলে ফটোকেমিক্যাল স্মোক আমি দেখিনি, ফটোকেমিক্যাল স্মোক কিসের ফর্মেশনে তৈরি হচ্ছে? নাইট্রোজেন অক্সাইড, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, মানে নক্স আর ভক্স যখন সানলাইটের সাথে রিঅ্যাক্ট করে। এই দেখো এখানেই আছে যে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস, দ্যাট মিন্স ভক্স এন্ড নাইট্রোজেন অক্সাইড। তো বি হচ্ছে তোমাদের সঠিক। ঠিক আছে, এইভাবে তোমরা কোশ্চেন গুলোকে রেডি করে নাও। ওকে, এরপরে চলে আসছি অ্যাসিড ট্রেন। অ্যাসিড ট্রেন থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, কি কি জিনিসগুলো তোমরা পড়বে, চলো একবার দেখে নিই। দেখো বাতাসের মধ্যে সালফার ডাই অক্সাইড থাকে, নাইট্রোজেন অক্সাইড থাকে। এই SO2
এবং NO2 যখন আলাদাভাবে বাতাসে উপস্থিত অক্সিজেন এবং ওয়াটার ভেপার এর সাথে রিয়াক্ট করে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, এবং তখন সেই বৃষ্টিপাতের সাথে এই অ্যাসিড দুটো কিন্তু ভূপৃষ্ঠে আপতিত হয়, সেটাকে আমরা অ্যাসিড রেন বলে থাকছি। অ্যাসিড রেনের পিএইচ সবসময় কত? অবশ্যই মনে রাখতে হবে 5.6 অথবা তার থেকে কম। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আমাদের যে সেভেন ওয়ান্ডার্স রয়েছে, তাজমহল রয়েছে, যে স্ট্যাচু অফ লিবার্টি রয়েছে, এই ধরনের বিভিন্ন ধরনের আরো যে আমাদের স্ট্যাচুগুলো রয়েছে যেগুলো মার্বেল পাথর দিয়ে তৈরি। মার্বেলের সংকেত কি? ক্যালসিয়াম ফর্ম, এই কেমিক্যাল ফর্মটা কি? ক্যালসিয়াম কার্বনেট। এবং এই ক্যালসিয়াম কার্বনেট যেহেতু এই তাজমহল, সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, স্ট্যাচু অফ দ্য লিবার্টি, এগুলোর মধ্যে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট, যখন তার সাথে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড মানে অ্যাসিট্রনের মধ্যে উপস্থিত সালফিউরিক অ্যাসিডটা যখন রিয়াক্ট করছে, তখন ক্যালসিয়াম সালফেট ফর্ম করছে। এই যে হাইলাইট করা, যেটা আমি কেন তোমাদেরকে হাইলাইট করে দিয়েছি, এখান থেকে কোশ্চেন আসবে যে মার্বেলের মধ্যে কেমিক্যাল ফর্ম কি? ক্যালসিয়াম কার্বনেট। মনে রাখতে হবে ক্যালসিয়াম কার্বনেটের সাথে কোন উপাদানটি, কোন অ্যাসিট্রনের কোন অ্যাসিডটা, সালফিউরিক অ্যাসিড রিয়েক্ট করে কি উৎপন্ন করে? ক্যালসিয়াম সালফেট। অ্যাসিড রেনের ফলে কোন দুটো অ্যাসিড তৈরি হয়? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। সালফিক আরেক ধরনের কোশ্চেন আসতে পারে যে ফটোকেমিক্যাল, এই সরি, অ্যাসিড রেনে কোন ধরনের অক্সাইড দুটো এমিট হয়, মানে ডাই, সালফার অক্সাইড, একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এরপর আমি এখান থেকে কোশ্চেন গুলো একটা দুটো নিয়ে নেব। এই যে দেখো বললাম যে অ্যাসিড রেনের জন্য পিএইচ এর সীমাকে কত হিসেবে বিবেচনা করে? 5.6 অপশন আছে, অনেক সময় লেস দেন 5.6 থাকতে পারে। বোথ আর অ্যাকিউরেট অ্যান্সার। ওকে, what are the two main acids formed in acid rain? Sulfuric acid, nitric acid. এরকম ভাবে তোমরা কোশ্চেন, এই দেখো এখানে একটা বললাম যে অ্যাসিড ক্রিস্টি মার্বেল এবং চুনাপাথরের সাথে বিক্রিয়া করে তৈরি হয়। কি তৈরি হয়? ক্যালসিয়াম সালফেট। এইভাবে তোমাদের কিন্তু সবগুলোই মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে আসছি গ্রিন হাউস এফেক্ট। ওকে, গ্রিন হাউস এফেক্টের মধ্যে কোন জিনিসগুলো মনে রাখতে হবে? যে আমাদের যে গ্রিন হাউস গ্যাসটা তৈরি হয়, মানে হাউসটা যেটা তৈরি হয়, সেটা কিন্তু অবশ্যই গ্লাস মেটেরিয়ালসে তৈরি হয়। ওকে, কোন মানে শীত গ্রীষ্ম প্রধান দেশে ব্যবহার করায়? অবশ্যই শীত প্রধান দেশে, কারণ শীত প্রধান দেশে সেরকম ভাবে টেম্পারেচার থাকে না, সূর্য থেকে আগত সূর্যের রশ্মিটাকে গ্লাস অ্যাবজর্ব করে তার নিজের মধ্যে ট্র্যাপ করে, এবং সেখানে ওই গ্লাসটা যাতে গরম থাকে এবং সেই গরম আবহাওয়াতে গাছপালা যাতে তৈরি হয়। এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, দ্য সান এমিট শর্ট ওয়েভ রেডিয়েশন বিকজ ইট ইজ এক্সট্রিমলি হট অ্যান্ড হ্যাজ এ লট অফ এনার্জি টু গিভ আউট। সূর্য থেকে আগত যে সূর্য রশ্মিটা, সেটা শর্ট ওয়েভ না লং ওয়েভ? কিভাবে আসে? অবশ্যই মনে রাখতে হবে সেটা কিন্তু শর্ট ওয়েভ। শর্ট ওয়েভটা রেডিয়েশনটা কি কি ফর্মে আসতে পারে? আলট্রাভায়োলেট, ইনফ্রারেড এবং তার সাথে সাথে ভিজিবল, এই তিনটে ফর্মে আসতে পারে। এইভাবে ছোট ছোট করে করে আমাদেরকে কিন্তু জিনিসগুলো মনে রাখতে হবে, কারণ আমাদের এমসিকিউ কোশ্চেন আসবে, আর আমাদের প্রত্যেকটা মডিউল কিন্তু এই 2-3 মাসের মধ্যে কভার করতে হবে। এখানে দেখে নাও যে ইনফ্রারেডের মধ্যে, মানে আমাদের এই ভিজিবলের মধ্যে, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও, এগুলো সমস্ত হচ্ছে লং ওয়েভ, আর ইউভি, এক্স রে, গামা রে, এগুলো হচ্ছে শর্ট ওয়েভ। তাহলে কোনগুলো শর্ট ওয়েভ, কোনগুলো লং ওয়েভ, অবশ্যই কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কোন একটা এক্সাম্পল দিয়ে দিল, সেগুলো শর্ট ওয়েভ না লং ওয়েভ। এই দেখো গামা, এক্স রে, আলট্রাভায়োলেট, দ্যাট ইজ শর্ট ওয়েভ, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেড ওয়েভ, দ্যাট মিনস লং ওয়েভ। এরপর এয়ার পলিউশন, তার আন্ডারে হচ্ছে গ্রিন হাউসের সাথে দুটো ল ভীষণভাবে জড়িত। নাম্বার ওয়ান হচ্ছে স্টিফেন বোল্টজম্যান ল, নাম্বার টু হচ্ছে উইন্স ল। এই ল দুটো এক্সপ্লেন করছি না কারণ সেটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, কিন্তু এইভাবে কোশ্চেন আসতে পারে যে কোনো একটা লয়ের নাম দিয়ে দিতে পারে এবং সেটা বলতে পারে যে এটা কোন পলিউশনসের সাথে জড়িত। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে স্টিফেন বোল্টজম্যান ল এবং উইন্স ল গ্রিন হাউসের সাথে জড়িত, এবং যেটা কিনা এয়ার পলিউশন চ্যাপ্টারে রয়েছে। এইভাবে মনে রাখতে হবে। ওকে, এরপর চলে আসছি গ্রিন হাউস এফেক্ট অন দ্য আর্থ। আমাদের বাতাসের মধ্যে দুটো ন্যাচারাল গ্যাসেস রয়েছে। ওকে, একটা হচ্ছে ওয়াটার ভেপার আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে দুটো ন্যাচারাল গ্যাসেস কোনগুলো, যেটা কিনা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী? একটা হচ্ছে ন্যাচারাল, সবসময় মনে রাখবে ন্যাচারাল গ্যাসেস, সেটা হচ্ছে H2O আর CO2। আরেকটা মনে রাখবে এই নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, এই এলিমেন্ট গুলো কিন্তু দিজ আর নট গ্রিন হাউস গ্যাসেস। নাইট্রোজেন অক্সাইড সেটা কিন্তু গ্রিন হাউস গ্যাসেস, ওয়াটার ভেপার সেটা কিন্তু গ্রিন হাউস গ্যাসেস, কিন্তু নাইট্রোজেন আলাদা করে গ্রিন হাউস কোনো এফেক্ট নেই বা গ্যাসেস নয়।
দ্য গ্রিন হাউস এফেক্ট ইজ এ ন্যাচারাল প্রসেস দ্যাট ফর্মস দ্য এয়ার। এখান থেকে ঠিক আছে। আর কোন কোন গ্যাসগুলো গ্রিন হাউস গ্যাস? ওয়াটার ভেপার, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আর যদি বলে আর্টিফিশিয়াল কেমিক্যালস কোনগুলো যার জন্য গ্রিন হাউস গ্যাস বা গ্রিন হাউস এফেক্ট দায়ী, সেখানে মনে রাখবে আর্টিফিশিয়ালস মনে হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বনস, হাইড্রোফ্লুরোকার্বনস। হয়ে গেল এখান থেকে। এরপর হচ্ছে এখানে তোমাদের এইভাবে কোশ্চেন হবে যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বেশি কোন গ্যাসের বা কোনটির গ্রিন হাউস যে এফেক্টটা তার বেশি। অবশ্যই মনে রাখবেন ওয়াটার ভেপার অ্যান্ড ক্লাউডস তার কিন্তু গ্রিন হাউস এফেক্ট সব থেকে বেশি, তারপরে কার্বন ডাই অক্সাইড, তারপর মিথেন, তারপরে কিন্তু ওজোন। অনেক সময় তোমাদের এই ওয়াটার ভেপার অপশন থাকে না, তখন হবে কার্বন ডাই অক্সাইড। পার্সেন্টেজ গুলো অ্যামাউন্ট গুলো মনে রাখার দরকার নেই, কিন্তু এই সিকোয়েন্সটা মনে রাখবে সব থেকে বেশি ওয়াটার ভেপার, কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওজোন। ওকে, নেক্সট আমরা চলে আসছি যে approximate contributions to greenhouse effect if consider, এটা ঠিক আছে, সেগুলো আবার পার্সেন্টেজ করে সেগুলো আবার চলে আসছে। ওকে, এটা মনে রাখবে পার্সেন্টেজ করে সব থেকে বেশি করে কার্বন ডাইঅক্সাইড যদি অ্যান্থ্রোপোজেনিক, এটা হচ্ছে তোমাদের গ্রিন হাউস এফেক্ট অ্যাপ্রক্সিমেট, আর এটা হচ্ছে অ্যান্থ্রোপোজেনিক এফেক্ট যদি ধরে ইফ ইউ কনসিডার অ্যান্থ্রোপোজেনিক ফ্যাক্টরস অনলি, তখন কিন্তু এই পার্সেন্টেজ হলো, কিন্তু সিকোয়েন্সটা একই। কার্বন ডাইঅক্সাইড প্রথমে, মিথেন তারপর ওজোন। ওকে, গ্লোবাল ওয়ার্মিং এর আমাদের কি কি ধরনের এফেক্ট থাকতে পারে? পোলার অঞ্চলের যে আইস, বরফ গলে যেতে পারে, সমুদ্র জলের যে লেভেল মিন সি লেভেল সেটা ইনক্রিজ করবে, ফ্লাড হতে পারে, ড্রট হতে পারে, ফ্রেশ ওয়াটারের পরিমাণ কমে যেতে পারে। ওকে, এইখান থেকে তোমাদের বেশ কিছু জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে যে এই যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে এর অ্যাটমসফেরিক যে লাইফ টাইম সেগুলো কার সব থেকে বেশি, তারপরে কোনটা এরকম ভাবে মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে যে GWP গ্রিন সরি গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল, সরি ভুল বলেছিলাম, GWP দ্যাট মিনস হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল, মানে আমাদের আর্থকে ওয়ার্ম করার পেছনে কার সব থেকে হাইয়েস্ট পোটেনশিয়াল। এখানে যদি দেখো তাহলে দেখবে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড, যার আমাদের গ্লোবাল পোটেনশিয়াল ওয়ার্মিং পোটেনশিয়াল সব থেকে বেশি 100 ইয়ার্স এর মধ্যে। এগুলো সব ইয়ার্স, এগুলো ইয়ার্স। ওকে, তো এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে কার্বন ডাইঅক্সাইডস এর একটা সিকোয়েন্স দিয়ে দিতে পারে যে কোনটার বেশি, সেখানে তোমরা থেকে মনে রাখতে হবে যে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল সব থেকে বেশি হচ্ছে হাইড্রোফ্লুরোকার্বনস, আবার এখানে যদি সব থেকে বেশি থাকো তাহলে হচ্ছে সালফার হেক্সাফ্লোর, সরি দুটোরই হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড, যেটা কিনা অ্যাটমসফেরিক লাইফ টাইমটাও বেশি আর গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালও বেশি। কিন্তু তারপরে কোনটা, ধরো এখানে এই চারটে অপশন থাকলো সেটার মধ্যে কোনটা, আবার এই চারটে অপশন থাকলো তার মধ্যে কোনটা, কেমিক্যাল ফর্মুলা মনে রাখার দরকার নেই, নামটা মনে রাখলেই যথেষ্ট। তোমরা তো জানোই যে নাইট্রাস অক্সাইডের ফর্মুলা কি, সালফার হেক্সাফ্লোরাইডের ফর্মুলা কি। তাহলে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল এবং অ্যাটমসফেরিক লাইফ টাইম এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তোমাদের। In terms of the individual warming potential, the chronological order of greenhouse gases from higher to lowest, এখানে একটা মোটামুটি দেওয়া আছে কয়েকটার মধ্যে যে কার পোটেনশিয়াল সব থেকে বেশি, হাইয়েস্ট টু লোয়েস্ট। এরপর আমি এক দুটো এখান থেকে কোশ্চেন নিয়ে নেবো। চলো এই নিয়ে নিচ্ছি র্যান্ডামলি। Which of the following is a naturally occurring greenhouse gas? Naturally occurring বললাম একটু আগেই যে water vapor, clouds and carbon dioxide. These are the natural ন্যাচারালি অকারিং গ্রিন হাউস গ্যাস, তো এখানে দেখো ওয়াটার ভেপার, তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো উইচ গ্যাস ইজ মেজর কন্ট্রিবিউটর টু দ্য গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, এর মধ্যে কিন্তু কোনটার সব থেকে বেশি গ্রিন হাউস এফেক্ট বেশি, গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল বেশি, গ্লোবাল ওয়ার্মিং ক্ষমতা বেশি কন্ট্রিবিউট করে কার্বন ডাইঅক্সাইড। এইভাবে কিন্তু তোমাদের এগুলো কোশ্চেনগুলো মনে রাখতে হবে। ঠিক এরকম ভাবে রয়েছে ওজোন লেয়ার ডিপ্লিশন, ছোট ছোট করে ফরম্যাট দেওয়া আছে কোন কোনগুলো পড়তে হবে না হবে, ঠিক সেগুলোই পড়বে যেগুলো আমি শুধুমাত্র তোমাদের লিখে দিয়েছি। এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদেরকে বলে রাখছি যে আমাদের আলট্রাভায়োলেট রেডিয়েশনস থেকে তিন ধরনের রে আসছে, একটা হচ্ছে ইউভিএ, ইউভিবি, ইউভিসি। দেখো ইউভিসি, ইউভিবি, ইউভিএ, এইভাবে কেন ছবিটা দেওয়া আছে একটু বলে দিই। যে ইউভিএ হচ্ছে এরকম একটা রেডিয়েশনস এবং ইউভিসির পুরোটাই, আর ইউভিবির কিছুটা অংশ আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন
ওয়াটার ভেপার, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দ্বারা অ্যাবজর্ব হয়ে যায়। যখনই সেখানে অ্যাবজর্ব হয়ে যায় স্ট্র্যাটোস্ফিয়ার দ্বারা, তার মানে কিন্তু ট্রোপোস্ফিয়ার যেটা আমাদের লেয়ার আমরা যেখানে থাকি, সেখানে কিন্তু ইউভিসি একেবারেই আসতে পারে না, এবং ইউভিবি এর যেহেতু ম্যাক্সিমামটা চলে যায়, রিমেনিং পোর্শনটা কিন্তু আমাদের ট্রোপোস্ফিয়ারে আসে। কিন্তু ইউভি এটা কোনো রকম কোনো কিছু দ্বারা অ্যাবসর্ব হয় না, পুরোটাই কিন্তু ট্রোপোস্ফিয়ারে আসে, তাই ইউভি এর ক্ষতিকর প্রভাবটা সব থেকে বেশি। এবার দেখে নিই ইউভিসির এই যে রেঞ্জগুলো, 200 থেকে 280 রেঞ্জ, ইউভিবির রেঞ্জ হচ্ছে 280 থেকে 320, ইউভি এর রেঞ্জ হচ্ছে 320 থেকে 400। এই রেঞ্জগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ইউবিসি যেটা কিনা আমাদের জার্মিসাইডাল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে বা বলা হয়ে থাকে, কারণ হচ্ছে সিঙ্গেল সেল যে অর্গানিজমস থাকে সেগুলোকে কিল করার জন্য ইউভিসি রেডিয়েশনটা ব্যবহার করা হয়ে থাকে। ইউভিবি আমাদের ভিটামিন ডি প্রোডাকশন করতে কাজে লাগে। ওকে, আর ইউভিএ হচ্ছে আমাদের কোন রকম কোনো অ্যাবজর্ব যেহেতু করে না, ম্যাক্সিমামটা ট্রোপোস্ফিয়ারে মানে 100% ট্রোপোস্ফিয়ারে চলে আসে, তাই সেটা কিন্তু স্কিন ক্যান্সারের জন্য খুবই দায়ী। ইউভিএ আমাদের গ্লাসকে পেনিট্রেট করতে পারে, কিন্তু ইউভিবি একেবারেই পারে না। সুতরাং একটা কাঁচের ঘরের মধ্যে যদি তোমরা থাকো, সেখানে শুধুমাত্র কোন রেডিয়েশনটা আসবে, ইউভিএ, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। আবার দেখে নাও ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স কোনগুলো, ক্লোরোফ্লুরোকার্বন, হাইড্রোফ্লুরোকার্বন এবং তারপর হচ্ছে হ্যালোজেন। এবং এখান থেকে প্রত্যেকটা ইয়ে কি নাম, ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সের তার সোর্স কি কি, কোথায় কোথায় ব্যবহার করা থাকে, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং সিস্টেম, এগুলো একটু মনে রাখবে। অনেকগুলো কোশ্চেন আমি দিয়েছি, তার মধ্যে একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা নিয়ে নিচ্ছি। ওয়্যার ইজ দ্য ওজোন লেয়ার প্রাইমারিলি লোকেটেড? ওজোন লেয়ার কোথায় থাকে? আমরা জানি যে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনের একটা লেয়ার থাকে, যেটা কিনা সূর্য থেকে আগত ইউভি রোজ থেকে আমাদের ট্রপোস্ফিয়ারে আসতে বাধা প্রদান করবে। ওজোন ডিপ্লিটিং যে সাবস্টেন্স গুলো, সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, কোন কোনগুলো ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স। তোমাদেরকে এরকম লিখে দিয়েছি, কোন একটা এলিমেন্টস দিয়ে দিল, তার মধ্যে কোনটা নিচের কোনটা ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স, ক্লোরোফ্লুরোকার্বন, হাইড্রোফ্লুরোকার্বনস অ্যান্ড হ্যালোজ। এরপরে চলে আসছি আমরা উইন্ডরোজ। উইন্ডরোজ হচ্ছে একটা গ্রাফিক্যাল টুল বা ফরম্যাট, যেটা কিনা আমাদের উইন্ডের ফ্রিকোয়েন্সি, ডিরেকশন, একটা পার্টিকুলার লোকেশনে পার্টিকুলার টাইমে উইন্ডের ডিরেকশন কিরকম, তার ফ্রিকোয়েন্সি কিরকম, সেটা আমাদের রিপ্রেজেন্ট করে থাকে। এখান থেকে ওই উইন্ডরোজ মানে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। আরেকটা হচ্ছে উইন্ডরোজ যে স্পোক গুলো থাকে, সেটা আমাদের কি রিপ্রেজেন্ট করে, যে লেন্থ অফ দ্য স্পোক ইন্ডিকেটস উইন্ড ব্লোজ ফ্রম দ্য ডিরেকশন, তার মানে ডিরেকশনটা ইন্ডিকেট করে লেন্থ অফ দ্য স্পোক। নাম্বার ওয়ান, কালার অ্যালং দ্য স্পোক কি রিপ্রেজেন্ট করে, উইন্ড স্পিড। ওকে, আর ফ্রিকোয়েন্সিটা স্পিড রেঞ্জেস। তাহলে এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, যে একটা সার্কুলার ডায়াগ্রাম যেখানে প্রত্যেকটা স্পোক কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করছে শুধুমাত্র ডিরেকশনটা। লেন্থ অফ দ্য স্পোক ইন্ডিকেটস করছে যে ডিরেকশন থেকে উইন্ডটা কোন দিকে ব্লো করবে। কালারগুলোকে ইন্ডিকেট করছে উইন্ড স্পিড অর ফ্রিকোয়েন্সি উইদিন সার্টেন স্পিড রেঞ্জ। এবং এখানে যাবতীয় যে কোশ্চেন আনসারগুলো সেগুলো তোমরা নিয়ে নিতে পারো। নেক্সট চলে আসছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এখান থেকে বেশ কিছু কোশ্চেন তোমাদের আসতেই পারে, যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা কে লঞ্চ করেছিল? শ্রী প্রকাশ জাভেদকর। কত সালে? নিউ দিল্লিতে সেপ্টেম্বর মাসে 2014। ওকে, এবং সেটা কিভাবে আউটলাইন করেছিল, কোন থিওরির উপর বেস করে? 1 নাম্বার 1 কালার 1 ডেসক্রিপশন থিওরির উপর বেস করে। মনে রাখবে। কোন মিশনের উপর বেস করে তৈরি হয়েছিল স্বচ্ছ ভারত মিশন? কি কি 8টা প্যারামিটার ছিল যার উপর বেস করে কিন্তু একিউআই তৈরি হয়েছিল? PM10, PM2.5, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। PM10, PM2.5, SO2, NO2, ওজোন, দেন হচ্ছে কার্বন মনোক্সাইড, নাইট্রেট, এই অ্যামোনিয়া অ্যান্ড লেড। এরপর চলে আসো এখানে, যে এই টেবিলটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের ভ্যালুটা কত থেকে কত পর্যন্ত ডিপেন্ড করে? 0 থেকে 500। মনে রাখতে হবে। 0 থেকে 50 কি কালার? গ্রিন কালার, গুড, এবং সেটা গ্রিন কালার ডিনোট করছে। 51 থেকে 100 মডারেট, ইয়েলো কালার। 101 থেকে 150 আনহেলদি অর সেন্সিটিভ, যেটাকে আমরা পুয়ার বলছি, অরেঞ্জ। এইভাবে কিন্তু পুরোটাই তোমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে মেরুন। প্রচুর কোশ্চেন আছে এখান থেকে। এই দেখো,
হোয়াট একিউআই ভ্যালু জেনারেলি ইন্ডিকেট স্যাটিসফ্যাক্টরি। স্যাটিসফ্যাক্টরি মানে হচ্ছে তোমাদের দেখো এখানে তো পার্টিকুলার স্যাটিসফ্যাক্টরিটা নেই, মানে এটা হচ্ছে আনহেলদি, এটা হচ্ছে মডারেট, মানে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। তাহলে এটা হচ্ছে মডারেটটা তোমাদের ইয়েলোটা অ্যান্সার হবে 100 থেকে বা তার বিলো। এইভাবে কিন্তু কোশ্চেন অ্যান্সার গুলোকে তোমাদেরকে পড়তে হবে। আর লাস্ট যেটা রয়েছে সেটা কন্ট্রোল অফ এয়ার পলিউশন, সেটা তোমরা পিডিএফটা যখন পাবে হাতে সেখান থেকে পড়ে নিতে পারে। এইভাবে কোশ্চেন আছে এই কন্ট্রোল অফ এয়ার পলিউশন থেকে, যে প্রত্যেকটা তোমাদের রয়েছে যখন ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, ভেঞ্চুরি স্ক্রাবার, ফেব্রিক ফিল্টার, সাইক্লোন সেপারেটরস অ্যান্ড গ্র্যাভিটেশনাল সেটলিং চেম্বার। এই যে 5টা প্রসেস এর মাধ্যমে আমাদের এয়ার পলিউশনকে কন্ট্রোল করা হয়ে থাকে। তার মধ্যে কিরকম ভাবে পড়বে দেখো, যে ইএসপি, স্মোক শুট অ্যান্ড পার্টিকুলেট ম্যাটার, এই তিনটেকে রিমুভ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ইএসপি। যেখানে ভেঞ্চুরি স্ক্রাবার দেখবে তোমরা, এখানে পার্টিকুলেট ম্যাটার এবং গ্যাসিয়াস এই দুটো। তাহলে পার্টিকুলেট ম্যাটার এবং গ্যাসিয়াস পলিউটেন্টসকে রিমুভ করার জন্য ভেঞ্চুরি স্ক্রাবার, ঠিক সেরকম ভাবে স্মোক শুট, পার্টিকুলেট ম্যাটার মানে গ্যাস, এই দেখো সলিড, ড্রপলেটস, গ্যাসিয়াস, লিকুইড, এই 4টে ফর্মকে রিমুভ করার জন্য থাকে ইএসপি। ইএসপি পার্টিকুলেট ম্যাটারকে রিমুভ করার যে পার্টিকেলসের ডায়ামিটার সেটা হচ্ছে 1.0 বেশিও হতে পারে। ওকে, আর এখানে হচ্ছে গ্রেটার দেন 0.5, এটার হবে লেস দেন 1 মাইক্রোমিটার। ফেব্রিক ফিল্টার্স, সাইক্লোন সেপারেটার্স এর নেই, গ্র্যাভিটেশনাল মেম্বার সেটলিং চেম্বার্স এর হচ্ছে গ্রেটার দেন 50 মিউ এম। এরপর সব থেকে বেশি এফিসিয়েন্সি কার, সেটা হচ্ছে 99% ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটস, যেটা কিনা পার্টিকেলসকে রিমুভ করতে পারে। ভেঞ্চুরি স্ক্রাবারের এফিসিয়েন্সি কত, 99 এর থেকে কম। ফেব্রিক ফিল্টার্স এর কত, 90 থেকে বেশি। সাইক্লোন সেপারেটরস এর কত, 50%। তাহলে আর সেটলিং চেম্বার্স এর কত, যাই হোক এফিসিয়েন্সি হচ্ছে 100%। তাহলে যদি বলে সব থেকে বেশি কার এফিসিয়েন্সি বেশি, তাহলে সেটা অবশ্যই কিন্তু হবে তোমাদের গ্র্যাভিটেশনাল সেটলিং চেম্বার। কিন্তু ম্যাক্সিমাম অপশানে তোমাদের থাকবে ইএসপি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটস, এবং সেখান থেকে কিন্তু তোমাকে এই অপশনটাই সিলেক্ট করতে হবে। কারণ অপশন যদি থাকে সেটলিং চেম্বার, দেন সেটলিং চেম্বার করবে, যদি না থাকে দেন ইএসপি করবে। তাহলে এইভাবে কিন্তু কন্ট্রোল অফ পলিউশনটা পড়বে, যে কোন কোন পার্টিকলস রিমুভ করতে পারে, কোনটা গ্যাসিয়াস পার্টিকলস, কোনটা সলিড, কোনটা ড্রপলেটস। নেক্সট পড়বে যে কত ডায়ামিটারের পার্টিকলস রিমুভ করতে পারে। আরেকটা পড়বে যে এফিসিয়েন্সি কত প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের। অ্যান্ড আরেকটা লাস্ট পড়বে যে কোন ট্রিটমেন্টটা সরি বা কোন প্রসেসটা, রিমুভ করার প্রসেসটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যেমন ইএসপি, মেডিকেল ফিল্ডস এবং ব্যাকটেরিয়া ফাঙ্গাস রিমুভ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এভাবে কিন্তু পড়ে থাকবে। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে এবং কোশ্চেনের অ্যান্সারগুলো এখান থেকে নিয়ে নেবে। পুরো পিডিএফ, এটা হচ্ছে ওয়ার্ড ফর্মে, কেউ যদি পুরো এই ওয়ার্ড ফর্মটা পিডিএফ এ নিতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে মেনশন করা ফোন নাম্বার অথবা যে মেল আইডিটা দেওয়া আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করবে। ঠিক এরকম ভাবে আমি প্রত্যেকটা পোর্শন তোমাদের জন্য রেডি করছি, যাতে খুব ইজিলি তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসে এসএসসি এক্সামটা এনভায়রনমেন্টাল স্টাডিজে ক্র্যাক করতে পারো। আর যদি কেউ আমার ক্লাস নিয়মিত ফলো করো তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা কিন্তু পাস করতে বাধ্য, কারণ এর বাইরে কোনো আর কোশ্চেন হয় না। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা পিডিএফ আমি তোমাদের কিন্তু প্রোভাইড করবো। যারা যারা নিতে চাও আমাকে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ না এই সরি হোয়াটসঅ্যাপ নাম্বার নয়, আমাকে নিচের স্ক্রিনে মেনশন করা ফোন নাম্বার, যেটা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, ফোন নাম্বার এবং মেল আইডিতে মেল করতে পারো। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।